এই হাজারদুয়ারি মিউজিয়ামটার ভেতর থেকে ঘুরে আসলাম। ভেতরে বিভিন্ন অস্ত্রশস্ত্র আর সঙ্গে বিভিন্ন সুন্দর সুন্দর আর্ট গ্যালারিও রয়েছে। সেই সময়কার মুর্শিদাবাদের নবাবরা এইসব জিনিস ইউজ করতো। এই আমার পেছনে হাজারদুয়ারি আর এইদিকে ইমামবাড়া। এখানে হয়তো ঘুরতে গেছেন আপনারা অনেকেই, কিন্তু এই ইমামবাড়া কেন তৈরি হয়েছিল জানেন? এর পিছনে রয়েছে কারবালার যুদ্ধ। কি হয়েছিল এই যুদ্ধে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তার সঙ্গে আরও বলবো কি রয়েছে এই হাজারদুয়ারির ভিতরে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন। ওয়েলকাম টু ভারত দর্শন। আমি গৌরব। এখন আমি আছি মুর্শিদাবাদের লালবাগে। আর প্রথম যে জায়গাটা দিয়ে এই মুর্শিদাবাদ ট্যুর শুরু করছি সেটা হলো ব্রিটিশ আমলে তৈরি এখানকার এক বিখ্যাত স্থাপত্যশৈলী। বর্তমানে এটা পর্যটন শিল্পে জাদুঘর হিসাবে ব্যবহার হচ্ছে, কিন্তু নবাবদের সময় এখানে বিভিন্ন ঐতিহাসিক প্রদর্শনী হতো। প্রধানত এই প্রাসাদটা বিখ্যাত এখানকার হাজারটা দরজার জন্য। পর্যটক এবং ঐতিহাসিকদের জন্য এটা কিন্তু একটা দারুণ জায়গা। তো চলুন যাওয়া যাক সেই জায়গায়। হোটেল থেকে টোটোতে করে বেরিয়ে পড়লাম হাজারদুয়ারি দেখতে। মুর্শিদাবাদের রাস্তাঘাট ছোট ছোট, কিন্তু কলকাতার মতো ঘিঞ্জি শহর নয়, দূষণও অনেক কম, তাই ঘুরতে ভালোই লাগছিল। আমাদের হোটেল থেকে কিন্তু বেশি দূরে না, আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম এই হাজারদুয়ারি প্যালেস। আমরা হাজারদুয়ারি প্যালেসের গেটের ভেতর ঢুকে গেছি। ইমামবাড়া হাজারদুয়ারি সব কিন্তু একই জায়গায়, তো সবগুলো দেখাবো আপনাদের। তার আগে দেখে নিন এই মুর্শিদাবাদে আমরা আসলাম কীভাবে। তারিখ 7ই ফেব্রুয়ারি, স্থান কলকাতা স্টেশন। আর আমাদের ট্রেন ছিল হাজারদুয়ারি এক্সপ্রেস ভোর 6:50-এ। কিন্তু ট্রেন মিস হওয়ার ভয়ে 6টার আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম। অ্যানাউন্সমেন্ট শুনতেই রওনা দিলাম প্ল্যাটফর্মের দিকে। ঢোকার মুখেই দেখলাম প্ল্যাটফর্মের একটা অংশ মিনি হোটেলে পরিণত হয়েছে। যাই হোক, আমরা সবাই লাগেজ নিয়ে এগিয়ে চললাম 1 নম্বর থেকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ ওখানেই আমাদের জন্য অপেক্ষা করছে 13113 আপ হাজারদুয়ারি এক্সপ্রেস। একদম সঠিক সময়ে কলকাতা স্টেশন ছাড়লো, রওনা দিল মুর্শিদাবাদের পথে। জানলা দিয়ে সুন্দর সবুজ ধানক্ষেত দেখতে দেখতে আর ট্রেনের ভিতর 70 জন বরযাত্রীর ক্যাচরম্যাচর শুনতে শুনতে কখন যে 3.5 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারিনি। শেষ পর্যন্ত 10:35 মিনিটে 15 মিনিট লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছালো মুর্শিদাবাদ স্টেশন। এই দেখুন 70 জন বরযাত্রী, আর সবাই ছিল আমাদের কামরাতেই। বেশিরভাগই টিকিট ছিল ওয়েটিং লিস্টে, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিল। এখন স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে যাব হোটেলে। আমরা কোন হোটেলে আছি, ভাড়া কত আর ঘর কেমন সব দেখাবো কিন্তু পরের ভিডিওতে। দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখন এখান থেকে সোজা তোমাদের নিয়ে যাচ্ছি মুর্শিদাবাদের সবথেকে বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন হাজারদুয়ারি আর ইমামবাড়া। এই মুর্শিদাবাদ স্টেশন থেকেও আপনারা ডাইরেক্ট কিন্তু এই হাজারদুয়ারি প্যালেসে আসতে পারেন। টোটো 10 টাকা নেবে। এই হাজারদুয়ারি প্যালেস সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি খোলা। তো চলুন টিকিট কেটে ঢোকা যাক। মানে 25 টাকা করে টিকিট। এই টিকিট কেটে নিয়েছি। এখানকার গাইডের থেকে এই জায়গার কিছু ঘটনা আমরা শুনে নেব, তবে তার আগে একটা ইম্পর্টেন্ট কথা। আর এই টিকিটটা কিন্তু ফেলবেন না, কারণ মিউজিয়ামে ঢোকার সময় লাগবে। এই কিল্লা নিজামত এএসআই অধিগ্রহণ করেছে 41 একর জায়গা। একর মানে 124 বিঘে। এর বাইরে যে জায়গা বাড়িগুলো রয়েছে, এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা আজও মির্জাফরের বংশধর এখানে বসবাস করছে। এই যে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, বা ইমাম বারগাহা বা ইমামবাড়া যেটা বলা হয়ে থাকে। হ্যাঁ খোলে, কারণ সকল ধর্মের মানুষকে আপনাকে প্রবেশ করতে দেবে, তার জন্য আপনার টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। আপনি আসবেন বলে আমি ইমামবাড়া যাবো, আপনাকে ছেড়ে দেবে। কিন্তু যারা মিউজিয়াম দেখবে তাকে কিন্তু টিকিট কাটতে হবে। ওই বাড়িতে এখন গেলে কোনো কিছু দেখতে হবে না, প্রত্যেক বৃহস্পতিবারে খোলা হয়, শুধু হাত আর পায়ের ছাপ, কারবালার মাটি আর সেই কোরআনটা দেখা যায়। আর যখন মহরমের সময় আসবেন সেখানে রূপোর তৈরি করা কয়েক কুইন্টাল জিনিস দেখতে পাবেন, যেমন আলাম, পাঞ্জা, তাজিয়া, পুরো ঘরটা বিভিন্ন লাইটিংয়ে সাজানো থাকে, তখন সেগুলো অনেকে দেখতে আসে। কিন্তু ইমামবাড়া কেন তৈরি করা হলো? আপনারা কারবালার কথা শুনেছেন, ব্যাটল অফ কারবালা। 61 হিজরি বা 682 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে ইমাম হোসেন সহ 72টা মানুষকে শহীদ করা হয়েছিল। সেখানে দামাস্কের যে রাজা ছিলেন বা শাসক, জানা ছিল এজিদের সঙ্গে ইমাম হোসেনের যুদ্ধ হয়। সেই যুদ্ধে 72টা মানুষকে শহীদ করা হয়েছিল। মহাভারতের যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল আমাদের যতটা জানা আছে? তাহলে এরা কি নিজেদের মধ্যে তো যুদ্ধ হয়েছিল? কিন্তু আমরা তো এটাই জানছি, বা গৌরব বা পাণ্ডব বলছি, কিন্তু এটা ধর্মের যুদ্ধ হয়েছিল। একজন ধর্মের পক্ষে ছিলেন, একজন ধর্মের বিপক্ষে ছিলেন। সেই মহরমের যুদ্ধটা সেই একই ব্যাপার, যে ধর্মের পক্ষে ছিলেন ইমাম হোসেন,
আর ধর্মের বিপক্ষে ছিলেন ইয়াজিদ। এটা কি শিয়া সুন্নিদের মধ্যে? না, শিয়া সুন্নির মধ্যে না। তাহলে কি বললাম, সেখানে ধর্মের পক্ষে কাকে বললাম, ইমাম হুসেনের কথা বললাম, আর ধর্মের বিপক্ষে রয়েছে ইয়াজিদ। কি করে বুঝবো, কারণ ইমাম হুসেনের 6 মাসের শিশু যার নাম হচ্ছে আলী আসগার, তাকে 3 দিন অনাহারে রেখে, উপোস রেখে তার বুকে তীর মারা হয়েছিল, 20 মাখানো তীর। অপরাধ, 3 দিন অনাহারে রয়েছে, তাহলে 6 মাসের শিশু ঠোঁট কি থাকবে না শুকিয়ে যাবে? মায়ের ছাঁচে থেকে সে দুধ পাবে না। তখন ইয়াজিদ বাহিনীকে বলা হচ্ছে কমসে কম এই বাচ্চার দিকে তাকিয়ে তোমরা কমসে কম 2 ফোঁটা জল তার মুখে দাও। তার পরিবর্তে তার বুকে তীর মারা হয়েছে, এইভাবে তাকে শহীদ করা হলো। ওনার ভাই আব্বাস সালামদার, যখন আপনারা নাম শুনেছেন ইউফ্রেটিস নদী, যেটাকে আরবিকে বলা হচ্ছে ফোরাত নদী, সেই ফোরাত নদী থেকে জল উঠিয়েছেন মাস্কে করে। মাস্ক মানে যে সে তখনকার সময় চামড়ের থলে যেগুলো হয়, সেখান যখন নিয়ে আসছিলেন ওই থলেতে তারা তীর মারছেন, জলটা পুরো পড়ে গেল। তারপরে ওনার দেহকে মানে হাত দুটোকে কেটে দেওয়া হচ্ছে। তারপরে ইমাম হাসানের ছেলে যেন হচ্ছে আবুল কাসেম, বয়স বেশি নয়, 14 থেকে 16 বছর বয়স, তরতাজা যুবক। তিনি যুদ্ধক্ষেত্রে বীর বিক্রমে যুদ্ধ করছেন, একাকি যুদ্ধ করে পারছেন না, তখন সকলে একত্রিত হয়ে ওনাকে প্রথমে তীর দিয়ে মারলেন, তারপরে ফলা দিয়ে তার দেহকে আঘাত করা হলো, তারপরে তরবাল দিয়ে তার দেহকে টুকরো করে কাটা হলো। এইরকম পরিস্থিতিতে ইমাম হোসেনের অবস্থা কেমন হবে? আপনার সামনে যদি আপনার ছেলেকে মারা হয়, ভাইকে মারা হয়, প্লাস ভাতিজাকে মারা হয়, আপনি কি ঠিক থাকবেন? কিন্তু যখন নামাজের সময় হয়ে গেছে তবু উনি নামাজ পড়ছেন, মানে ঈশ্বরকে সেই সময়তে উনি স্মরণ করে রেখেছেন। কারণ এটাই বলার উদ্দেশ্য, তুমি যাবতীয় পৃথিবীতে হয়ে যাক, তোমাকে নামাজ ছাড়লে হবে না। যখন হযরত মুহাম্মদ জীবিত ছিলেন বলে গেছিলেন তোমাকে এরকম দুর্ঘটনা তোমার সঙ্গে হবে, ওনারা জানতেন। ঠিক আছে, ওখানে শহীদ হয়ে গেলেন। ঠিক আছে, তাহলে একজন কী হলো, ধর্মের পক্ষে হলো, একজন ধর্মের বিপক্ষে হলো। সেই যে দুঃখের কথাগুলো, কষ্টের কথাগুলো যেখানে শোনানো হয়, সেই জায়গায় নেমেছে ইমামবাড়া। ইমামবাড়া মানে শোক কথা আলোচনা করার জায়গা। ইমাম হোসেনের নাম অনুসারে ইমামবাড়া, তাই তো? না না, ইমাম একজনের নাম নয়, ইমাম হচ্ছে একটা প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ বলা যায়। আচ্ছা, ইমামবাড়া কিন্তু মহরমের আগের 9 দিন আসলে কিন্তু খোলা পাবে, মানে বাকি অন্য সময় আসলে ঢুকতে পারবে না ওখানে। ভারতবর্ষের মধ্যে প্রথম তোপকে চালিয়েছিলেন বা ব্যবহার করেছিলেন, হ্যাঁ আমি বলছি বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করার জন্য 1526 সালে পানিপথের যুদ্ধে উনি তোপ ব্যবহার করেছিলেন বলে লোদি ডাইনেস্টি সেদিনকে হেরে গেছিল। তারপরে মুঘল ডাইনেস্টি শুরু হচ্ছে। আর সেই মুঘল সালতানাতের সময় যখন বাংলা তার অধীনে গেল, তখন বাংলাদেশ আজকের দিনের নাম, সেই সময় ছিল জাহাঙ্গীরনগর। তখন দিল্লিতে শাসন করতেন শাহজাহান। ওনার সময় বহু কামান তৈরি করা হয়, তারপরে বিষ্ণুপুরে দলবদল কামান, ঢাকা যে ঢাকেশ্বরী কামান, তোপখানে জাহানকোষা কামান, আর এই কামানটা সবগুলো দেখতে মোটামুটি একই রয়েছে, তাই অনুমান করা হয় সেই সময়টা তৈরি করা হয়েছে। কিন্তু এই কামানটা কীভাবে পাওয়া গেল? এই যে এর পরে রয়েছে নদী, যেটাকে বলা হয় কেউ গঙ্গা, কেউ বলে ভাগীরথী, তার তীরে এটা পাওয়া যায়। যখন পাওয়া গেল এটাকে একবার ফাটানো হয়, যার ফলে বিভৎস শব্দ হয়। সেই শব্দের ফলে যে সমস্ত মা আর বোনেরা প্রেগনেন্ট ছিলেন, এর সাউন্ডে তাদের প্রি ম্যাচিওর ডেলিভারি হচ্ছে, সময়ের আগে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, এত আওয়াজ হয়। তার জন্য তখন থেকে নাম হলো বাচ্চা বলি তোপ বা বাচ্চা বলি কামান। এর আসল নামটা কেউ জানে না, দুর্ঘটনাবশত নাম হয় বাচ্চা বলি তোপ। ওজনটা বেশি নয়, আপনারা অনেক লোক আছেন, পারলে নিয়ে যাবেন মিউজিয়াম দেখার পরে। এর ওজন হচ্ছে 16,880 পাউন্ড, মানে 7,000 কিলো ওজন। যদি সম্ভব হয় তাহলে আপনারা নিয়ে যাবেন, কিন্তু বাহুবলে নিয়ে যেতে হবে। ঠিক আছে বাড়ি। আর এ পাশে দেখুন সুন্দর একটা তাজের মধ্যে দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে মদিনা, একমাত্র নবাব সিরাজের। বললাম ওইটাই বলছেন তো। কেন নবাব সিরাজুল্লাহ তৈরি করলেন? নবাব সিরাজের মায়ের নাম ছিল আমিনা বেগম, বাবার নাম জাইনুদ্দিন আহমেদ, দাদুর নাম আলীবর্দী খান। নবাব সিরাজের মা আমিনা বেগম বলেছিলেন, আমার ছেলে যদি বাংলা, বিহার, উড়িষ্যার মসনাদে বসে তাহলে মদিনা তৈরি করে দেবো। কারণ সে সময় ভাই ভাই দ্বন্দ্ব, ছেলের সঙ্গে বাবার দ্বন্দ্ব, তারপর কাকা যেটা দ্বন্দ্ব লেগে আছে, তাহলে সিংহাসন কে পাবে এটা দুবিধায় রয়েছে। তখন ওনার মা মানসা করেছিলেন। ওনার মানসা যখন পূর্ণ হলো 1752 সালে আলীবর্দী খান বললেন, আমার পরবর্তী যদি কেউ নবাব হয় তো সিরাজদৌল্লা হবেন। মুজাফফর নামা কারাম আলী খান তার বইয়ে কথা লিখছেন। তখন আলীবর্দীকে হজ করতে গিয়ে কিছু পবিত্র মাটি নিয়েছিলেন, সেই পবিত্র মাটি দেখে নবাব সিরাজদৌল্লাটা তৈরি করলেন। এখানে মক্কা মদিনার পবিত্র মাটি রাখা আছে, কিছু আলাম পাঞ্জা রাখা আছে। তাই এখানে নামাজ হবে না, সকল ধর্মের মানুষ এখানে প্রবেশ করতে পারবে, যেমন ওর মধ্যে প্রবেশ করতে পারছে। কিন্তু নামাজ যেহেতু হবে না, কিন্তু মুসলিমদের নামাজ তো পড়তেই হবে, তার জন্য নবাব সিরাজদৌল্লা ওই মসজিদটা তৈরি করেছেন। ওইখানে গিয়ে নামাজ পড়বে আর এখানে এসে জিয়ারত করবে। হ্যাঁ, এখানে এসে শুধু দর্শনটা করবে, কেন অনেকে যেতে পারছে না মক্কা মদিনা, আর এখানে দর্শন করছে। আর বাড়িটাকে ভালো করে লক্ষ্য করুন, বা এটাকে স্ট্রাকচারটাকে দেখুন, উপরটা হচ্ছে ইসলামিক শৈলী আর নিচেটা কি রয়েছে বাংলা শৈলী। সিরাজদৌল্লা যারা ইসলামকে পছন্দ করতেন, হ্যাঁ চালা 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 বাংলা, আর বাংলার মধ্যে চালা সিস্টেমটা বেশি দেখা যায়। উনি বাংলাকে ভালোবাসতেন বলে বাংলা স্থাপত্য রেখেছেন, আর উপরটা ইসলামিক স্থাপত্য রেখেছেন, কারণ নিজে বুঝি ইসলাম ধর্মে উনি মানুষ ছিলেন। আর যেটা বলছেন এটা হচ্ছে ঘড়িঘর বা ক্লক টাওয়ার। পেছনে দেখুন এই যে বড় সাদা রঙের হলুদ রঙের যে বিল্ডিং, যেটাকে বলছে আমরা হাজার দুয়ারি, ওই যে উপর ট্রায়াঙ্গেল, তার মাঝখানে একটা কোট অফ আর্ম বা স্টেট কোম্পানির লোগো দেখা আছে। যদি নবাবের হতো তাহলে কোট অফ আর্ম থাকতো, নবাবের হলে থাকতো,
নবাবের বলে না নবাব থাকতো না। সেই জন্য বলা হচ্ছে এটা ইংরেজদের প্রশাসনিক কার্যালয়, আর প্রশাসনিক কার্যালয়ে আসতে গেলে সময় মতো আসতে হবে বলে এই ঘড়িঘরটা তৈরি করা হয়েছিল। নবাব থাকবে কেন? এই ঘড়ি দেখে সেই সময় গরিব প্রজারা কাজে আসতেন। যখন নবাব ছিল তখন ঘড়িও ছিল, আজকে নবাব নেই, নবাবের ঘড়িও নেই। ঘড়ি চলতো তো। হ্যাঁ, ঘড়ি চলতো, আজকে নবাব নেই, নবাবের ঘড়িও নেই, শুধু ঘড়িঘরটা দাঁড়িয়ে রয়েছে। ঘড়িঘরটার হাইটটা রয়েছে 50 ফিট। এর যে আর্কিটেক্ট ছিলেন ওনার নাম হচ্ছে সাগার মিস্ত্রি। বছরে হ্যাঁ, ওই যে দরজা রয়েছে, দরজা দিয়ে মানুষের সময় যেত। বছরে 2বার চাবি দিলে ঘড়িটা সারা বছর চলতো। আসুন এবার আমরা যাব এই বাড়িটার সন্দেহ। এবার দেখতে যাব এই ইমামবাড়ার ঠিক উল্টো দিকেই হাজারদুয়ারি। এই হাজারদুয়ারি মিউজিয়ামটার ভেতর থেকে ঘুরে আসলাম। ভেতরে বিভিন্ন অস্ত্রশস্ত্র যেমন বন্দুক, কামান, ছুরি, তারপরে যুদ্ধের বিভিন্ন ড্রেস, আর সঙ্গে বিভিন্ন সুন্দর সুন্দর আর্ট গ্যালারিও রয়েছে। সেই সময়কার মুর্শিদাবাদের নবাবরা এইসব জিনিস ইউজ করতো, সেগুলোই এখানে সংগ্রহ করে রাখা রয়েছে। এই হাজারদুয়ারি প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয় 19 শতকে নবাব নাজিম হুমায়ুন জার রাজত্বকালে। বিখ্যাত ব্রিটিশ স্থপতি ডানকান ম্যাকলিওর কর্তৃক নকশাকৃত এই প্রাসাদটি 1837 সালে সম্পন্ন হয়, আর এটা বাংলার নবাবদের ক্ষমতার কেন্দ্র হিসাবে কাজ করত। প্রাসাদে 1000টি দরজা রয়েছে বলে জানা যায়, যার মধ্যে 100টি নকল। এটি সেই সময় অনুপ্রবেশকারীদের বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছিল। হাজারদুয়ারি প্রাসাদের মিউজিয়ামটি আনুষ্ঠানিকভাবে 1985 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটা এখন শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলো খোলা থাকে। এই হাজারদুয়ারি পুরো ইতিহাসের খনি, অবশ্য পুরো মুর্শিদাবাদই তাই, কিন্তু মুর্শিদাবাদের সবথেকে বিখ্যাত হচ্ছে এই আমার পেছনে হাজারদুয়ারি, আর এইদিকে ইমামবাড়া। এই ইমামবাড়া সম্পর্কে একটা কথা বলে রাখি, আপনি প্রত্যেক বৃহস্পতিবার এই ইমামবাড়ায় এসে ঢুকতে পারবেন, কিন্তু এখানে পুজো দিতে আসতে হবে, এমনি টুরিস্ট হয়ে দেখতে আসলে হবে না। আর এখানে এন্ট্রি এক্সিট কিন্তু আলাদা, এন্ট্রি এদিক দিয়ে ছিল আর এক্সিট এদিক দিয়ে যেতে হবে। আর এই জায়গাটা সম্পর্কে জানতে আপনারা গাইড নিতে পারেন, গাইড 200 টাকা নেবে, অনেক কিছু জানতে পারবেন এই জায়গাটা সম্বন্ধে। এরপরেও আমরা অনেক জায়গায় ঘুরবো, যদি দেখতে হয় চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে আর বেল আইকন ক্লিক করবে। আর এটা যেহেতু আমার নতুন চ্যানেল, তোমাদের ফিডব্যাক কিন্তু ইম্পর্টেন্ট আমার জন্য খুব, তাই ভিডিওটা কেমন লাগলো জানাও, কোনো ইমপ্রুভমেন্ট করতে হলো সেটাও কিন্তু জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।